হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সাথে আবার চলে আসলাম আমি ফিজিক্সের ক্লাস 9-10-এর একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যেটার নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি বা ওয়ার্ক, পাওয়ার, এনার্জি। আমার খুব পছন্দের একটা চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টারের বেসিক থেকে আসলে তোমরা পরবর্তীতে যে ধারণাগুলো নিয়ে যাও সেটা তোমাদের ইন্টারমিডিয়েটে খুব বেশি কাজে লাগে এবং খুব বেশি হেল্পফুল হয়। তো কোনো কথা না বাড়িয়ে চলো কাজের কথায় আসি। কাজের কথা বলতে আজকের টপিক আমরা হচ্ছে পার্ট 1-এ কথা বলবো কাজ নিয়ে। আমি সামির আলী মৃদুল, পুরো ভিডিও জুড়ে তোমাদের সাথে থাকবো। চলো কথা বলা যায় কাজ নিয়ে। কাজ কি জিনিস, কাজ কোথা থেকে আসলো? ওয়ার্ক, কাজ বলতে আমাদের মাথায় সবার আগে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে হয়তো কেউ কোনো কিছু করে ঘাম ঝরাচ্ছে, সেটাকে দেখেই আমরা হচ্ছে ধরে নিই যে কাজ হচ্ছে, এরকম একটা ব্যাপার। যেমন হচ্ছে ধরো তোমাকে বলা হলো যে তুমি হচ্ছে এক বালতি পানি নিয়ে দাঁড়িয়ে থাকো। তুমি যদি এক বালতি পানি নিয়ে সারাদিনও দাঁড়িয়ে থাকো, তোমার মনে হচ্ছে তুমি অনেক কাজ করে ফেলছো, তোমার হাত ব্যথা হওয়া শুরু করবে, অনেক ঝামেলার ব্যাপার স্যাপার, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে তুমি কোনো কাজই করো নাই। আবার ধরো তুমি সারাদিন ধরে একটা দেয়ালকে ঠেলতেছো ঠেলতেছো, সে সরতেছে না। তো সেই সারাক্ষণ যদি আমি বোর্ডটাকে ঠেলতেছি, বোর্ডটা যদি না সরে, তাহলে আমরা কি বলবো? সেখানে কোনো কাজ হচ্ছে না। আসলে কেন কাজ হচ্ছে না, আচ্ছা সেটার ব্যাখ্যায় আসতেছি। তার আগে আরও কয়েকটা উদাহরণ বলি। ধরো তোমাকে দেওয়া হয়েছে একটা ঠেলা গাড়ি। তুমি একটা ঠেলা গাড়িকে ঠেলতেছো অথবা টানতেছো। ঠেলা গাড়ি যদিও মূলত সামনের জন যে লিড পজিশনে থাকে সে আসলে টানে, ঠেলার কাজটা আসলে বাকি লোকগুলো করে। তো যেই লোকটা হচ্ছে সামনে দাঁড়ায় আছে, যে টানতেছে, সে হচ্ছে সামনের দিকে বল প্রয়োগ করতেছে, বস্তুটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এক্ষেত্রে বলবো কাজ হয়েছে। তার কারণ হচ্ছে যে যখন তুমি দেখবা যে বল প্রয়োগের ফলে কোনো বস্তুর ভিতরে সরণ হচ্ছে, তখন আমরা সেটাকে বলবো কাজ। এখন বল প্রয়োগের ফলে বস্তুর ভিতরে যদি সরণ হয়, তখন সেটাকে কাজ বলা হবে। এমন কি হতে পারে যে বল প্রয়োগ করা হচ্ছে না কিন্তু তারপরে বস্তুর উপরে সরণ হয়? এমন কি হতে পারে? হ্যাঁ, হতে পারে। বস্তু যদি সমদ্রুতিতে চলতে থাকে, তখন কিন্তু বস্তুর ক্ষেত্রে কি হবে? তার উপর বল প্রয়োগ করা না হলেও তার বেগের পরিবর্তন হবে না, তার ফলে তার সময়েরও সাথে সাথে কি হবে? সময়ের সাথে সাথে তার সরণের পরিবর্তন হবে, কিন্তু তার উপরে কিন্তু কোনো বল প্রযুক্ত হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এখানে কাজ হচ্ছে না। অর্থাৎ কাজ হওয়ার জন্য দুইটা জিনিস খুবই এসেনশিয়াল এবং গুরুত্বপূর্ণ। সেই দুইটা জিনিস হচ্ছে বল এবং সরণ। এগুলোকে আমরা ইংলিশে কি বলি যথাক্রমে? এটাকে বলা হয় হচ্ছে ফোর্স, আর এটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট, তাই তো? ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট, এই দুইটা জিনিসই যখন একসাথে ঘটবে, যদি দুইটা জিনিসই যদি ঘটে, তাহলে আমরা শুধুমাত্র বলতে পারি যে সেখানে কাজ হয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক সময় মনে হতে পারে যে বল প্রয়োগ না করার ফলেও মাঝে মাঝে কাজ হয়ে যেতে পারে। যেমন তুমি ছাদে দাঁড়িয়ে আছো, হঠাৎ করে তোমার মনে হলো তো তোমার নিচ দিয়ে একটা বন্ধু হেঁটে যাচ্ছে, তার মাথায় একটু মজা করে তার মাথায় একটা ফুলের টব ফেলে দেওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কি করতে পারো? একটা ফুলের টব ছাদ থেকে তুলে নিয়ে হালকা করে ছেড়ে দিলে, একদম ছেড়ে দিলে সে কোথায় গেল? সোজা নিচে পড়তে থাকলো। এবং তার তো নিচে পড়তে কিছুটা সময় লাগছে, ততক্ষণ আসলে তোমার বন্ধু এগিয়ে গেছে, বেঁচে গেছে তোমার বন্ধু। কিন্তু সমস্যার কথা হলো যে এখানে আপাত দৃষ্টিতে তুমি বল প্রয়োগ কিন্তু করো নাই বস্তুটাকে নিচে ফেলার জন্য, কিন্তু তারপরেও এখানে এক ধরনের কাজ হয়েছে। কাজটা করলো কি? কাজটা করছে হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ বল। তার মানে হচ্ছে বল তুমি যে প্রয়োগ করবে সবসময় ব্যাপারটা এমন না, বল অন্য কেউ প্রয়োগ করতে পারে। বল একজন প্রয়োগ করলো, সরণ অন্য কিছু হইলো, এরকম একটা মজার ব্যাপার স্যাপার এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু কথা হচ্ছে সেখানে একটা বল এবং একটা সরণ থাকবেই। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে কাজের সংজ্ঞাটা, আমরা যখন প্রথম অধ্যায় একক নিয়ে আলোচনা করছি, দ্বিতীয় অধ্যায়েও কিছু একক নিয়ে আলোচনা ছিল, সেখান থেকে আমরা বলছিলাম যে কাজ সমান হচ্ছে বল গুণ সরণ। তাহলে আমরা বলতাম কাজ সমান, আমরা জানতাম, বল গুণ সরণ। তার মানে হচ্ছে বস্তুর উপরে প্রযুক্ত বল প্রয়োগের ফলে যে পরিমাণ তুমি বল প্রয়োগ করতেছো এবং যে পরিমাণ সরণ হচ্ছে বস্তুটা, সেটার হিসাবে তুমি হচ্ছে কাজের মান নির্ণয় করবা। আচ্ছা, কাজের মান নির্ণয়ের জন্য এটা হচ্ছে আমরা নর্মাল সূত্র দেখে ফেললাম। এটাকে যদি তুমি ফিজিক্সের টার্মসে লিখতে চাও, কাজের বদলে ওয়ার্কের হিসেবে লেখা হয় ডাব্লিউ। পুরোটা লিখি একবার। ওয়ার্ক ইকুয়ালস কি আসবে? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এইখান থেকে এটাকে সংক্ষেপে কি লেখা হয়? ডাব্লিউ মানে কাজ, ফোর্সের পরিবর্তে লেখা হয় এফ, যেটা আমরা তৃতীয় অধ্যায়ে দেখে আসছি, আর সরণের পরিবর্তে আন্তর্জাতিকভাবে সরণকে লেখা হয় স্মল এস দিয়ে। তাহলে ডাব্লিউ ইকুয়ালস এফ এস, এটা হচ্ছে কাজের একদম সাধারণ সূত্র, যেখানে তোমাকে যদি প্রযুক্ত বল এবং হচ্ছে সরণ দেওয়া থাকে, তুমি সেখান থেকে কাজের মান পেয়ে যাবা। আমরা এখান থেকে এটার একক এবং মাত্রাগুলো একটু দেখার চেষ্টা করি কি আসে। একক এবং মাত্রা বিশ্লেষণের দিকে যদি যাই, প্রথমত দেখি একক কিরকম।
কালো কালি বাদে সব অন্য কালিগুলো আসলে খুব একটা ভালো কাজ করতেছে না। তারপরেও একটু দেখার চেষ্টা করি। ডাব্লিউ সমান আমরা পাইছি হচ্ছে এফ ইন্টু এস। এখন ডাব্লিউ ইকুয়ালস এফ এস এর ভিতরে প্রথমে আছে ফোর্স। ফোর্সের একক আমরা অলরেডি কি জানি, ফোর্স মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অথবা তুমি এটাকে বলতে পারো হচ্ছে নিউটন মিটার। ফোর্সকে তুমি প্রথমে নিউটনে নিতে পারো, তারপরে এস এর পরিবর্তে মিটার বসাতে পারো। নিউটনকে সরাসরি আমি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলাম। তারপরে স্মরণের একক, স্মরণের একক হচ্ছে এস দিয়ে প্রকাশ করা হবে। তাহলে আচ্ছা এটা একটু শিওর নেই, এম ইন্টু এ, ঠিক আছে। আর স্মরণের একক হচ্ছে মিটার, মিটারকে প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কেজি, দুইটা এম আছে, একই জাতীয় রাশি পরপর গুণ আকারে যদি থাকে, একই জাতীয় রাশি যদি গুণ আকারে থাকে তাদের উপরের সূচকগুলো যোগ হয়ে যায়। এম এর পাওয়ার 1 আছে, এম এর পাওয়ার 1 আছে, 1 এবং 1 দুজন যোগ হয়ে হবে হচ্ছে 2। তাহলে এম রেজ টু পাওয়ার 2, আর এস, এস এর সাথে তার কেউ নাই সেকেন্ডের সাথে, তাহলে সেকেন্ড রেজ টু পাওয়ার -2। তাহলে আমরা হচ্ছে এখান থেকে কাজের একক পাইলাম, এটা হচ্ছে কাজের একক। কিন্তু কাজের একক অন্য আরেকটা জিনিস দিয়ে প্রকাশ করা হয়, সেটা কি বলতে পারবা? হয়তো তোমরা অনেকে নাম শুনছো, সেটা হচ্ছে জুল দিয়ে অনেক সময় কাজের একক বলা হয়। জুল, কাজের একক অনেক সময় জুল বলে, জুল বানান ইংলিশে এইরকম। ইংলিশে যখন লিখবা এটাকে পুরো বানানটা লিখতে পারো, অথবা শুধুমাত্র ক্যাপিটাল জে লিখলে হবে। ক্যাপিটাল জে কেন লিখবো? কারণ হচ্ছে এটা বিজ্ঞানী নাম, বিজ্ঞানী নাম দিয়ে যখন আমরা কোনো এককের নাম নির্ধারণ করি তখন সেটাকে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হয়, যেমন নিউটন, প্যাসকেল, তারপর অ্যাম্পিয়ার, আরও অনেক অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, আমরা হচ্ছে কাজের একক পেয়ে গেছি। কাজের একক তুমি নর্মালি জুল বলতে পারো, অথবা তুমি এই যে এটা ব্যবহার করতে পারো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, জুল ছাড়াও, জুল কিন্তু শুধুমাত্র কাজের একক ছাড়াও জুল আরও একটা জিনিসের একক। কিসের বলো তো? জুল হচ্ছে শক্তির একক। শক্তির একককেও আমরা হচ্ছে জুল দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে কাজ এবং শক্তি কি একই রকম জিনিস, একই ধর্ম বিশিষ্ট কোনো জিনিস? হ্যাঁ, আসলেই কোনো বস্তুর ভিতরে যখন আমরা আসলে কাজ করি তখন আমরা যে জিনিসটা করি, আমরা হয় ওর ভিতর থেকে শক্তি নিয়ে নেই অথবা ওকে কিছুটা শক্তি প্রদান করি, সেটাকেই হচ্ছে আমরা কাজ বলে থাকি। এই কাজের সাথে শক্তির যে আন্তঃরূপান্তর, এই জিনিসগুলো হচ্ছে আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের সামনের দিকে দেখতে পারবো। এই জন্যই তো কাজ, শক্তি, ক্ষমতা এগুলো একটা চ্যাপ্টারের ভিতরে আনার, কম্বাইন করার অর্থ কি, যাতে হচ্ছে এদের মধ্যে আন্তঃসম্পর্কগুলো তুমি রিলেট করতে পারো। তাহলে আমরা কাজের একক দেখলাম, এবার হচ্ছে আমরা দেখব কাজের মাত্রা। কাজের মাত্রা দেখার জন্য আমাকে কি করতে হয়, এই যে যেখানে ওর ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা মৌলিক রাশিতে ভাগ আকারে থাকে সেইখান থেকে আমি কাজের মাত্রা নির্ণয় করতাম। আচ্ছা, তাহলে কাজের মাত্রা নির্ণয়ের জন্য কেজি এর পরিবর্তে, কেজি হচ্ছে কিসের একক? ভরের একক। ভরের পরিবর্তে ভরকে আমরা ইংলিশে বলি ক্যাপিটাল, ভরকে আমরা ইংলিশে বলি হচ্ছে ম্যাস। ক্যাপিটাল লেটার প্রথমটা ক্যাপিটাল এম, যেটা হচ্ছে আমরা কেজি এর পরিবর্তে এম বসাবো, ম্যাস। তারপরে মিটার, মিটার কিসের একক ছিল? মিটার ছিল দৈর্ঘ্যের একক বা লেন্থের একক। লেন্থের প্রথম অক্ষর এল, আমরা বসাবো ক্যাপিটাল এল রেজ টু পাওয়ার 2, এই 2টাই এখানে বসাই দিছি। তারপরে সেকেন্ড, সেকেন্ড ছিল হচ্ছে টাইমের একক। টাইমের প্রথম অক্ষর হচ্ছে, প্রথম লেটারটা হচ্ছে টি, আমরা এখানে ক্যাপিটাল টি বসাবো টাইমের জন্য। তাহলে -2। তাহলে হচ্ছে আমরা মাত্রা পেয়ে গেলাম, এটা ছিল আমাদের কাজের একক। এবার আমরা পেয়ে গেছি কাজের মাত্রা। তাহলে কাজের মাত্রা এবং একক দুইটাই কমপ্লিট হয়ে গেল। কাজের একটা আমরা ছোট্ট সূত্র দেখে ফেলছি, যেখান থেকে তোমাকে যদি বলা হয়, তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে তোমাকে হচ্ছে ছোট্ট একটা অঙ্ক দেই এই জায়গায়, যেখানে তোমাকে বলা হলো যে কোনো বস্তুর উপরে তুমি 5 নিউটন বল প্রয়োগ করছো, বস্তুটার যদি সরণ হয় 10 মিটার, তাহলে কৃত কাজ কত হবে? কৃত কাজকে অনেক সময় হচ্ছে ওয়ার্ক ডান দিয়ে বলা হয়, ইংলিশে বলা হচ্ছে ওয়ার্ক ডান। কোনো বস্তুর উপরে অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে 5 নিউটন, আর তার ডিসপ্লেসমেন্ট যদি হয় 10 নিউটন, হোয়াট উইল দ্য ওয়ার্ক ডান অন দ্য বডি, হোয়াট উইল বি দ্য ওয়ার্ক ডান অন দ্য বডি? তাহলে সেই ওয়ার্ক ডান বা কৃত কাজ হবে হচ্ছে এই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্টের গুণফল বা বল গুণ সরণের গুণফল, 5 গুণ 10 মানে হচ্ছে 50। একক হিসেবে কি ব্যবহার করবো? জুল। তার মানে 5 গুণ 10 50 জুল হিসেবে আমরা বলবো হচ্ছে কাজের একক। আচ্ছা, তাহলে কাজের একক তোমাকে যদি কোনোভাবে এখন এমনভাবে প্রশ্ন করা হয় যে বলো তো যে 10 জুল কাজ বলতে কি বোঝো? 10 জুল কাজ বলতে কি বোঝো? এই ধরনের প্রশ্ন তোমাদের খতে খুব সম্ভবত থাকে, আমাদের সময় এই ধরনের কোশ্চেন আসতো, 10 জুল কাজ বলতে কি বুঝো, 20 ভোল্ট বিদ্যুৎ বলতে কি বুঝো, এইসব জিনিসপত্র। তাহলে 10 জুল কাজ বলতে কি বুঝো, তোমাকে যদি এরকম একটা প্রশ্ন করে, তুমি জানবা যে 10 জুল, এই জুল কথাটা আসছে হচ্ছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের গুণফল থেকে। তার মানে এইখানে হচ্ছে এমন একটা কম্বিনেশন আছে যেটার গুণফল হিসেবে 10 আসছে। 10-এর গুণফল হিসেবে 10 কিভাবে আসতে পারে, মানে 10-এর কোন কোন গুণফলে 10 আসতে পারে আর কি?
কোন দুইটা সংখ্যার গুণফলে 5? আর কিছু হয় না, আর কিছু হয় না। মৌলিক সংখ্যা যদি তোমাকে পূর্ণ সংখ্যা হিসাব বলতে বলি তাহলে হচ্ছে এই দুটা নিয়ে কাজ করলেই হয়। অর্থাৎ তুমি এখান থেকে দুইভাবে সংজ্ঞাটা দিতে পারো। তুমি বলতে পারো কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি তার মধ্যে 10 মিটার সরণ হয় তাহলে আমরা বলবো কৃত কাজ হচ্ছে 10 জুল। অথবা তুমি বলতে পারো যে 2 নিউটন বল প্রয়োগের ফলে 5 মিটার সরণ হয়েছে। বলতে পারো 10 নিউটন বল প্রয়োগের ফলে 1 মিটার সরণ হয়েছে, 5 নিউটন বল প্রয়োগের ফলে 2 মিটার সরণ হয়েছে। এইভাবে তুমি হচ্ছে জিনিসগুলোকে নিজের মতন করে সাজিয়ে নিয়ে বলতে পারো। সব থেকে ইজিয়ার হচ্ছে এটা নিয়ে কাজ করাটাই বেটার, এটাকে হচ্ছে বেশি অ্যাকসেপ্ট করে। আসলে সবগুলোই কারেক্ট, চারটাই কারেক্ট, তুমি এটাকে বেশি প্রায়োরিটাইজ করলে ভালো হয়। আর এমনিতে নর্মালি তোমাকে 10 জুলও দেয় না, বেশিরভাগ সময় 1 জুল সম্পর্কে জিজ্ঞেস করতে যে একক আসলে যে 1 নিউটন বল প্রয়োগের ফলে যদি 1 মিটার সরণ হয় সেটাকে আমরা বলবো হচ্ছে 1 জুল কাজ সম্পন্ন হয়েছে। আচ্ছা, বুঝলাম তাহলে কাজের ব্যাপার স্যাপার, কাজের কথা মোটামুটি হয়ে গেল। এর মাঝেও তোমরা হচ্ছে সবসময় মনে হতে পারে যে আসলে ব্যাপারটা কি এত ইজি, যে কাজ সম্ভব এত সহজ একটা জিনিস? এখানে কিছুটা দিকের ব্যাপার আছে। কারণ দেখো, তোমাদের একটা জিনিস বলে রাখা দরকার, বল কিন্তু নিজে সে ভেক্টর রাশি। বল ইটসেলফ হচ্ছে একটা ভেক্টর রাশি বা হচ্ছে সদিক রাশি। সরণ আমরা জানি এটাও একটা ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশির গুণফল কি হওয়া উচিত? দুইটা ভেক্টর রাশির গুণফল খুব ইজিলি কাজ সমানও ভেক্টর রাশি হওয়া উচিত। কিন্তু ভেরি আনফর্চুনেটলি কাজ ভেক্টর রাশি না, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি বা হচ্ছে অদিক রাশি। অর্থাৎ কাজের একটা নির্দিষ্ট মান আছে কিন্তু তার কোনো দিক নাই। এখন কাজের নির্দিষ্ট মান আছে কিন্তু তার দিক নেই। আমরা যখন দেখছিলাম এই ধরনের কেসেসে যে যেগুলো নির্দিষ্ট মান আছে কোনো দিক নেই, সেগুলো সামনে পিছনে নর্মালি প্লাস মাইনাস বসানো লাগে না। যেমন হচ্ছে তোমার যদি আমি অভিকর্ষ ত্বরণের কথা বলি, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে ধনাত্মক, উপরের দিকে ঋণাত্মক বলতাম আমরা, তাহলে হচ্ছে সামনে একটা প্লাস মাইনাস দিয়ে জিনিসটা বুঝাইতে পারতাম। আবার হচ্ছে যখন তোমার সরণ বুঝাইতাম তখন আমরা নেগেটিভ জিনিসটা নর্মালি নেইনি, সরণ বলতে নেগেটিভ বলতাম, উল্টা দিক বুঝাইতাম। আর যখন আমরা দূরত্বের কথা বলছি, দূরত্ব কিন্তু সবসময় পজিটিভ ছিল। দূরত্ব স্কেলার রাশি হওয়া সত্ত্বেও সেটা পজিটিভই হয় সবসময়, কিন্তু কাজ স্কেলার রাশি হওয়া সত্ত্বেও সবসময় সে পজিটিভ হবে না। কাজের বিভিন্ন ক্ষেত্র আছে, কাজ নেগেটিভও হতে পারে, কিন্তু সেই নেগেটিভ কাজটা কখনোই তার দিক নির্দেশ করবে না। বলে রাখি, কাজের কোনো নির্দিষ্ট দিক নাই। কাজের দিক নির্ভর করে হচ্ছে আসলে ওই ফোর্স এবং সরণ এগুলোর সাপেক্ষে কাজের মানটা নির্ধারিত হয়, যেটা ধনাত্মক নাকি ঋণাত্মক এরকম। কিন্তু ওই ধনাত্মক ঋণাত্মক মান দিয়ে কখনোই কাজের ডেফিনেশনে আসা যায় না যে সেটা কোন দিকে হয়েছে না হয়েছে, সেটার কোনো দিক নির্দেশ করা যায় না। আমরা কাজের ক্ষেত্রে শুধুমাত্র তার মানটাই বিবেচনা করব। মান বিবেচনা করতে যেয়ে আসলে ঝামেলাগুলো লাগে, কারণ হচ্ছে এইখানে কিন্তু দিক রাশিগুলো আছে। দিক রাশিগুলো সরাবা কিভাবে সেই জিনিসটা নিয়ে একটু কথা বলা দরকার। মোটামুটি আপাতত ধারণা এতখানি। তো আমাদের সময় 9 10-এ হচ্ছে এইখানেই ধারণাটা শেষ হয়ে গেছিল, আমাদের ফার্দার আলোচনা ছিল না। তোমাদের বইয়ে এখন এই জিনিসটার ফার্দার আলোচনা আছে, তো সেই কারণেই সেটা নিয়ে একটু আলোচনা করা দরকার। চলো শুরু করা যাক তাহলে সেটার আলোচনা। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তোমরা যখন একটা টেবিলের উপরে, ধরো এটা একটা টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে। এখন এই বস্তুর কোনো এক অংশে তুমি হচ্ছে একটা সুতো বেঁধে দিলে, সুতোটাকে তুমি হচ্ছে এই বরাবর টানতেছো। এখন এটা হচ্ছে তোমার সুতাটা, তুমি হচ্ছে এই বরাবর সুতোটাকে টেনে নিয়ে যাচ্ছ। বলো তো বস্তুটা এই টেবিলের সারফেস থেকে কি উঠে আসবে? বস্তুটা কিন্তু কখনোই এই টেবিলের সারফেস থেকে উঠে আসবে না, বরং সে কি করবে, এই টেবিলের সাথে হ্যাচড়ায় সে হচ্ছে সামনের দিকে আগাইতে থাকবে। তার বস্তুর সরণ হবে এই দিকে। আর বস্তুকে তুমি বল প্রয়োগ করতেছো কোন দিকে? দেখো, বস্তুকে বল প্রয়োগ করা হচ্ছে ওই দিকে, তার মানে ফোর্সের দিক হচ্ছে এই দিকে। আর বস্তু এইখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তার সরণ, এটা হচ্ছে তার সরণের দিক। তার মানে বোঝা যাচ্ছে যে বস্তু যেদিকে ফোর্স দেওয়া হচ্ছে তার সরণ কিন্তু সেদিকে হচ্ছে না। এখানে আসলে খেলাটা হবে যে বস্তুর সরণ এবং তার উপর প্রযুক্ত বলের দিকের উপরে নির্ভর করে আসলে যে কাজ ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে, কিংবা কাজ হবে কি হবে না আদৌ সেই জিনিসটা। আচ্ছা, প্রথমত দেখো হচ্ছে নর্মাল সেন্সে তোমরা যখন এই জিনিসটা নিয়ে কাজ করবা, প্রথমত তোমাদেরকে হচ্ছে সহজভাবে জিনিসটা সূত্রটা বলে দিই। পরবর্তীতে তোমরা যদি আমি আলোচনাটা করবো আবার, সেটা যদি বুঝতে পারো তাহলে সেটা নিয়ে কন্টিনিউ করো। কিন্তু প্রথম কথা হচ্ছে তোমাকে যখন বলা হবে এই ধরনের দেওয়া হবে আর কি, তোমাকে প্রথমত কনসিডার করতে হবে যে দুইটার আদি বিন্দু
এখানে দুইটা যখন চলক কি বলে দুইটা যখন ভেক্টর রাশি থাকবে, প্রথমত তাদের আদি বিন্দুটা ফিক্স করবা। আদি বিন্দু দেখো এই রেখাটাও শুরু হয়েছে এই দিক থেকে, এই রশ্মিটা শুরু হয়েছে এই বিন্দু থেকে। আদি বিন্দু ফিক্সড করার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণ নিবা। মধ্যবর্তী কোণকে যদি বলা হয় থিটা, তাহলে সেই থিটার সাপেক্ষে তুমি কাজের মান বের করতে পারবা। W ইকুয়ালস এফ এস কস থিটা। এফ এস কস থিটা দিয়ে তুমি হচ্ছে কাজের মান নির্ণয় করতে পারবা। এখানে তোমাকে বলবে হচ্ছে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 2 মিটার সরণ হয়েছে, মধ্যবর্তী কোণ ছিল 60 ডিগ্রি, তখন হচ্ছে তুমি বলতে পারবা এখানে বসাবা 10, এখানে 2, আর এখানে কসের ভিতরে 60 ডিগ্রি কোণ। এখন কথা হচ্ছে আমি কিন্তু যে জিনিসটা বললাম যে এদের আদি বিন্দুটা সেম রাখতে হবে, তারপরে তুমি হচ্ছে অন্তর্ভুক্ত কোণ হিসাব করবা। যদি তোমাকে বলা হয় যে বস্তুটা একটা টেবিলে না, ধরো হচ্ছে ছিল এরকম একটা জায়গা ছিল, আর এইখান থেকে বস্তুটার উপরে বল প্রয়োগ করা হয়েছে এইদিকে, বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে এইদিকে, আর বস্তু সরণ হয়েছে আবারও এইদিকে। বস্তুর উপর এইদিকে বল প্রয়োগ করার ফলে যদি এইদিকে সরণ হয়, এমনিতে ইন নর্মাল সেন্সে তোমাদের মনে হতে পারে অন্তর্ভুক্ত কোণ এইটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এই বড় কোণটা প্রবৃদ্ধ কোণ 180 থেকে বড়, এটা আমরা হচ্ছে নর্মালি ইগনোর করি। তাহলে নর্মালি মনে হতে পারে যে অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এই লাল রেখাটা, এই লাল অংশটা দিয়ে যেটা চিহ্নিত করা হয়েছে। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তোমাদেরকে কিন্তু আমি বলছি যে তোমাকে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আদি বিন্দুটা সেম রাখতে হবে। আদি বিন্দু সেম রাখার জন্য এই ফোর্সের আদি বিন্দু দেখা যাচ্ছে এই জায়গায়, আর এই লাইনের আদি বিন্দু দেখা যাচ্ছে এইখানে। তাহলে কি আদি বিন্দু সেম হলো না? আদি বিন্দু যদি সেম না হয় তুমি কখনোই সেখান থেকে অন্তর্ভুক্ত কোণ বের করতে পারবে না। অন্তর্ভুক্ত কোণ বের করার জন্য তোমার এই ফোর্সটা কল্পনা করো তো, এইদিকে আসলে ফোর্স দিলে সেই ফোর্সটা আসলে কাজ করে কিভাবে? ফোর্সটা এইদিকেই কাজ করতে থাকে না? তখন এই ফোর্সটাকে একটু উপরের দিকে তুলে দিলেই হয় না এরকম? তার মানে এটা হচ্ছে সেই কাল্পনিক একটা ফোর্স। এই ফোর্সটাকেই তুমি হচ্ছে 10 নিউটন ফোর্স নিচ থেকে প্রয়োগ করলে যা হয়, এরকে উপর থেকে এদিকে টানলেও কিন্তু একই ঘটনা ঘটবে। এই পরিমাণ ফোর্স এদিক থেকে ঠেললে যা হবে, এদিক থেকে যদি কোনো জিনিসকে ঠেলো তাহলে যে কাজ হবে, এদিক থেকে যদি বস্তুটাকে টান দাও তাহলে কিন্তু একই পরিমাণ ঘটনা ঘটার কথা, একই ধরনের ঘটনা ঘটার কথা, সেই জিনিসটাই হবে। তখন হচ্ছে তুমি এই বলটাকে এইখানে শিফট করে নিয়ে আসলা, এটাকে ভেক্টর শিফটিং বলে, যেটা হচ্ছে তোমরা 11-12 আসলে ভালো করে শিখতে পারবা, এবং এইটার ব্যাখ্যাটা আরও সুন্দরভাবে আছে ওইখানে। আচ্ছা, তারপরে আমি যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করব। তোমরা যে কাজটা করবা, আদি বিন্দুটা সেম করে ফেললা, এখান থেকে এটাকে শিফট করে এনে এখন দেখো এইটার আদি বিন্দু, এটা হচ্ছে আদি বিন্দু এইখানে, আর এই বলের আদি বিন্দু হচ্ছে এই জায়গায়। তাহলে দুইটা এখন সেম হয়ে গেল। এখন ওদের মধ্যবর্তী কোণ তুমি বের করতে পারো। এখন মধ্যবর্তী কোণ কিন্তু এই লাল অংশটা হবে না, এখন মধ্যবর্তী কোণ হবে এই অংশটুকু। বুঝতে পারছি? আচ্ছা, বুঝছি। তখন হচ্ছে তুমি থিটার সাপেক্ষে এটা বের করবা, তখন তোমার যা হবে সেটাই হচ্ছে তোমার জন্য ভ্যালু। এখন এটা ছাড়াও তোমার এমনও ঘটনা ঘটতে পারে যে বস্তুর ওপর বস্তু আছে, বস্তু এখানে আছে, তুমি বল প্রয়োগ করছো এইদিকে, এদিকে হচ্ছে তোমার এফ, কিন্তু বস্তু সরণ হয়েছে এইদিকে। এমন কি হইতে পারে কখনো তুমি বল প্রয়োগ করতে টানতেছো জিনিসটাকে ওইদিকে, বস্তু আসতেছে এদিকে, এমনও হতে পারে। এই জিনিসটা কাজ করে হচ্ছে তোমার যখন ঘর্ষণ বলের সময় অনেক বেশি থাকে, ঘর্ষণ বল, কিংবা হচ্ছে তোমার এই সারফেসটাই যখন বাঁকানো থাকে, যখন এই নিচে সারফেস থাকে, তখন তুমি উপর দিকে আসলে পর্যাপ্ত পরিমাণ বলে টানতে না পারলে হচ্ছে ওই জিনিসটা গড়ে চলে আসবে। যেমন একটা উদাহরণ দিয়ে দেখাই, ধরো হচ্ছে এই বস্তুটার উপরে যদি তোমাকে এখান থেকে যদি পর্যাপ্ত পরিমাণ ফোর্স দিয়ে ওকে যদি তুমি উপর থেকে ঠেলে না রাখো, উপর থেকে যদি টান দিয়ে না রাখতে পারো, তাহলে কিন্তু এমনিতেই নিচের দিকে গড়ায় পড়বে। এখন নিচের দিকে গড়ায় পড়ার জন্য যে ফোর্সটা কাজ করতেছে সেটা যদি তোমার উপরের ফোর্সের থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু বস্তু নিচের দিকেই নামবে। তাহলে তোমার ওই উপরের দিকে ফোর্সটা আসলে কোনো কাজই করতেছে না, কাজ করতেছে কিন্তু সেটা করবে কোন দিকে? উল্টো দিকে কাজ করে, সেটার জন্য আসলে কাজ হয়। এই ক্ষেত্রে কাজ হয়ে যায় ঋণাত্মক যখন এই বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি থেকে বড় হয়ে আসে, তখনই তোমার কাজ হয়ে যাবে ঋণাত্মক। কারণ এটাও আমরা জানি যে cos থিটার ভ্যালু, এটা যখন 90 ডিগ্রি থেকে বড় হয়ে যায় থিটার ভ্যালু, তখনই হচ্ছে এই cos থিটার ভ্যালু মাইনাস চলে আসে। এফ এবং এস এরা তো হচ্ছে ধনাত্মক জিনিস, ফোর্স তুমি ধনাত্মক ফোর্সই দাও আর সরণও এইদিকে ধনাত্মকই হয়, কিন্তু তোমার যেই জিনিসটা ঋণাত্মক করতে দায়ী সেটা হচ্ছে ওদের মধ্যবর্তী কোণ, যেটা 90 ডিগ্রি থেকে বড় হলে cos থিটার ভ্যালু নেগেটিভ চলে আসে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা একটা কমপ্লিটলি স্থূল কোণ। আচ্ছা, এই স্থূল কোণের মধ্যে দেখা যাচ্ছে এটা কি, এটা হচ্ছে আদি বিন্দু, এদিক থেকে এটা শুরু হয়েছে, এদিক থেকে এটা শুরু হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এটা আদি বিন্দু দুইজনেরই। তাহলে মধ্যবর্তী কোণ হিসেবে আমি এটা বলতে পারবো, এবং এটা হবে থিটা।
এটার ক্ষেত্রেও তোমার জন্য কাজ হবে W ইকুয়ালস এফ এস কস থিটা। আচ্ছা, এই এফ এস কস থিটা সূত্রটা কিভাবে আসছে এটা আসলে তোমাদেরকে ব্যাখ্যা করা আমার জন্য একটু টাফ হয়ে যাবে, তো আমি এটা একটু স্কিপ করতেছি, কারণ এটার জন্য পুরো ভেক্টরের কনসেপ্টটা তোমাদেরকে আবার নিয়ে আসা দরকার হয়, এবং সেটা নর্মাল ভেক্টর নয়, ইন্টারমিডিয়েট লেভেলের ভেক্টরগুলো তোমাদেরকে নিয়ে আসতে হয়। তবে তারপরেও যদি কারো বেশি আগ্রহ থাকে তাহলে আমি যখন ইন্টারমিডিয়েটের এই ভেক্টর চ্যাপ্টারটা বানাবো, অথবা হচ্ছে ইন্টারমিডিয়েটে যখন হচ্ছে কি কাজের লেকচারগুলো তৈরি হবে, তখন হচ্ছে সেখান থেকে তুমি দেখে নিতে পারবে। এবং যদি যেটা তৈরি করে ফেলি আমি, সেটা হচ্ছে এই ভিডিওটার নিচে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তুমি হচ্ছে যখনই দেখতে, জানি না তুমি ভিডিওটা কখন দেখবা, তো দেখো, যদি নিচে পাও তাহলে দেখে নাও, আর যদি না পাও তাহলে অন্য কোনো এক সময় দেখে নিতে হবে তোমাকে কষ্ট করে। আচ্ছা, তাহলে আমি যে কাজের কথায় আসতেছিলাম, কাজ গেল। এখানে বুঝলাম যে কাজ এভাবে ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কাজ শূন্য হতে পারে কোনো কোনো সময়। কখন? দেখো তো, যদি এরকম একটা কেস হয় যে তুমি বল প্রয়োগ করতেছো একটা টেবিলের উপরে, টেবিলের উপরে এভাবে একটা বস্তু রাখা আছে, এর উপরে যদি তুমি হচ্ছে উপরের দিকে বল প্রয়োগ করো এইদিকে, আর বস্তুর সরণ যদি হয় এইদিকে, এদিকে আসলে সরণ হবে না, বস্তুকে যদি তুমি খারাপ উপরের দিকে আসলে কোনো কিছুকে টান দাও, সে কিন্তু ডানে বামে সরে না, সে হচ্ছে খারাপ উপরের দিকে যায়। তার মানে তার যদি এভাবে ডানে বামে সরার কোনো প্রবণতা নাই থাকে, এদিকেও যাবে না, সে হচ্ছে এদিকেও যেতে পারতেছে না, এই দুই দিকে যাওয়ার তার প্রবণতা নাই, তার মানে হচ্ছে তার সরণ কিন্তু পাশাপাশি হচ্ছেই না, সরণ এদিক থেকে শেষ, এদিকে কোনো সরণ নাই, তার মানে এই দিক বরাবর কোনো কাজও হবে না, কাজও হচ্ছে না, এখানে কোনো ওয়ার্ক নাই। আর যদি তুমি ওয়ার্ক না এটা শিওর হতে চাও, তাহলে এইদিকে হচ্ছে একটা এস কল্পনা করো, হয়েছে কোনো একটা এস, ধরো এফ হয়েছে, এস হয়েছে, মধ্যবর্তী কোণ কত হবে দেখো তো, 90 ডিগ্রি না? তুমি এফ এস কস থিটার ভিতরে এই থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি বসায় দাও, তোমার এফ যাই হোক এস যাই হোক তাতে কিছুই যায় আসে না। আসলে এই কস 90 এর জন্য ভ্যালুটা পুরোপুরি জিরো চলে আসবে, কারণ কস 90 এর ভ্যালু আমরা জানি জিরো। জিরো যদি এফ এস সেটা যেই সংখ্যাই হোক না কেন তাদের সাথে গুণ হলে সেটার মান চলে আসবে পুরোটাই জিরো। তার মানে হচ্ছে বস্তু যদি এরকম উপরের দিকে টান দাও, তাহলে হচ্ছে তার ডানে বামে দেখা যাবে তার কৃতকাজ শূন্য, কিন্তু উপরের দিকে তার কিন্তু একটা সরণ হচ্ছে। উপরের দিকে সরণের জন্য কৃতকাজ কিভাবে হিসাব করে সেটা এবার দেখি। ডানে বামের হিসাব তো বুঝলাম, কোন দিকে গেলে কি হয়, উপরে নিচে গেলে কিভাবে হিসাব করব সেটা বোঝার চেষ্টা করি এবার। আচ্ছা, ক্লাস ইন্টারেস্টিং হচ্ছে আমার মনে হয়, অথবা বোরিংও হয়ে যেতে পারে, দেখতে থাকো যদি ভালো লাগে। আচ্ছা, তাহলে যে জিনিসটা বলতেছিলাম, যে এবার হচ্ছে আমি বস্তুকে উপরের নিচে নিয়ে যাওয়া আসা করব। প্রথম কথা হচ্ছে, বস্তুকে যখন আমরা হচ্ছে উপরের দিকে নিয়ে যাই, তখন বস্তুর ভিতরে আমাকে কি করতে হয়, বস্তু হচ্ছে নিচের দিকে, বস্তুকে হচ্ছে একটা অভিকর্ষজ বলে টানতে থাকে, আমরা সেই অভিকর্ষজ বলের বিরুদ্ধে বস্তুটাকে উপরের দিকে নিয়ে আসি। অভিকর্ষজ বল কাজ করতেছে নিচের দিকে, আমরা বস্তুকে নিয়ে যাচ্ছি উপরের দিকে, তাহলে কি হবে, বস্তুর ভিতরে কি কি হইলো দেখো তো, বস্তুর যেই অভিকর্ষজ বল, একটা বস্তু, এখানে ধরো একটা বস্তু আছে, সেই অভিকর্ষজ বল যেটাকে আমরা এমজি দিয়ে প্রকাশ করি, এখানে এফ ইকুয়ালস হচ্ছে এমজি, যে এমজি বলটা নিচের দিকে কাজ করতেছে, এটার বিপরীতে তুমি যদি বস্তুটাকে উপরের দিকে তুলে নিয়ে যাও, তাহলে কি হবে, তুমি যদি বস্তুটাকে উপরের দিকে সার্টেইন পরিমাণ হাইট দিলা, এইচ পরিমাণ, তাহলে এইচ পরিমাণ হাইটের জন্য বস্তুর মধ্যে কৃত কাজ কি পরিমাণ হবে বলো তো, ডাব্লিউ সমান আমরা জানি এফ ইন্টু এস জানি, তাই তো, এফ ইন্টু এস। তাহলে এফ এর আচ্ছা কস থিটাকেও নিয়ে আসি, যেহেতু চলে আসছে কস থিটা, আচ্ছা এফ এস এবং কস থিটা, এফ হিসেবে আমরা জানি হচ্ছে এমজি বসাইতে হবে, এস হিসেবে আমরা ইউজ করছি হচ্ছে এইচ কে, আমরা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হিসেবে আমরা জানি যে যখন আমাদের আনুভূমিক ডিসপ্লেসমেন্ট হয় তখন সেগুলোকে আমরা এস দিয়ে প্রকাশ করি, আর যখন আমার ভার্টিক্যালি বা হচ্ছে উলম্ব বরাবর এরকম সরণ হয় তখন আমরা সেটাকে এইচ দিয়ে প্রকাশ করি হাইট হিসেবে, তাহলে এমজি এইচ হয়ে গেল। এরপরে যে জিনিসটা আছে কস থিটা, কস থিটার জন্য একটা জিনিস খেয়াল করি, থিটাটা কীভাবে বসবে, প্রথমত আদিবিন্দু সেম করতে হবে বলছি, এই এফ এর আর এই বস্তুর সাপেক্ষে আদিবিন্দু দেখা যাচ্ছে যে এই দিক বরাবর ফোর্সটা কাজ করছে, তাহলে ওর আদিবিন্দু এই ফোর্সের আদিবিন্দু হচ্ছে এই জায়গায়, আর এইটার জন্য এই এইচটা এইখান থেকে এই দিকে উঠছে, তাহলে ওর জন্য সরণ এইখান থেকে এই দিকে, তাহলে বোঝা যাচ্ছে যে ওরও আদিবিন্দু এই জায়গায়। যদি দুইটা রেখার আদিবিন্দু একই রকম হয় তাহলে বলতে পারো যে এই দুইটা রেখা দুইটা হচ্ছে আদিবিন্দু একই, তাহলে এখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা কত, 180 ডিগ্রি, এইখানে যে কোণটা তৈরি হয়েছে সেটা আসলে 180 ডিগ্রি, তাহলে এখানে বসবে আমার mgh cos 180, cos 180 এর মান হচ্ছে -1, তাহলে এই মানটা চলে আসে তোমার -mgh। বস্তুর ভর ধনাত্মক, g
9.8 এটাকে আমরা হচ্ছে শুধুমাত্র মান হিসেবেই কল্পনা করতেছি, এখন অন্য কিছু নিচ্ছি না, নিচের দিকে এমনিতেও ধনাত্মক মান হিসেবেই নিচ্ছি। আর এখানে যে এইচ আছে বা হচ্ছে এই হাইট, সেটা হচ্ছে শুধুমাত্র দূরত্ব হিসেবে ধনাত্মকই ধরতেছি। মানগুলো সব ধনাত্মক ধরার ফলে আমার যেই কোণটা আসছে সেটা নিয়ে হচ্ছে কাজ করলে আমার হচ্ছে ঋণাত্মক পজিটিভ নেগেটিভ মান দিচ্ছে। দেখাই যাচ্ছে এখানে একটা নেগেটিভ ভ্যালু চলে আসছে। তার মানে হচ্ছে আমরা যখন কোনো বস্তুকে আসলে উপরের দিকে নিয়ে যাই, উপরের দিকে যখন কোনো বস্তুকে উঠাই আমরা, তখন ঋণাত্মক কাজ হয়। ঋণাত্মক কাজ হওয়ার অর্থ হচ্ছে আমাদের ভেতর থেকে কিছু পরিমাণ, কাজের একক যেহেতু বলছিলাম জুল এবং শক্তির এককও জুল, আমাদের মধ্যে থেকে কিছু পরিমাণ শক্তি বস্তুতে ট্রান্সফার হয়। তখন ওই বস্তুটা হচ্ছে কিছু পরিমাণ শক্তি লাভ করে, যেটাকে আমরা বিভব শক্তি বা স্থিতি শক্তি বলি। বস্তু যদি সার্টেন হাইট গেইন করে, তখন আমরা বলবো বস্তুর ভিতরে বিভব শক্তি বা হচ্ছে স্থিতি শক্তি গেইন হচ্ছে। সেটা সে কোত্থেকে পায়? সেটা সে পায় আমাদের ভিতর থেকে। আমরা কিছু পরিমাণ শক্তি হারাই, সেই শক্তিটা ওদেরকে দিই। হ্যাঁ, এটাই তো হয়, আমরা যখন কোনো কিছু করে উপরের দিকে তুলি আমাদের শক্তি খরচ করতে হয়, এবং শক্তি খরচ করার অর্থ কি? যে নির্দিষ্ট পরিমাণ শক্তি ও পেয়ে গেল, এই শক্তিটা ব্যবহার করে ও হচ্ছে যখন ওকে ছেড়ে দিবা, ও হচ্ছে স্রোত করে নিজে নেমে যাবা। তাহলে বুঝলাম ব্যাপারটা, যে যখন আমরা কোনো বস্তুকে উপরের দিকে উঠাবো তখন সে নির্দিষ্ট পরিমাণ বিভব শক্তি তা সে লাভ করবে, সে শক্তিশালী হবে, কিন্তু কাজের মানটা আমাদের ক্ষেত্রে খরচ হচ্ছে, আমাদের শক্তি খরচ হচ্ছে। তার মানে হচ্ছে আমাদের থেকে কাজ বের হয়ে যাচ্ছে, জুল বের হয়ে যাচ্ছে আমাদের জন্য, সেজন্য সেটা হচ্ছে মাইনাস হিসেবে প্রকাশ করা হবে। যখন আমাদের মাধ্যমে শক্তি খরচ করে আমাদেরকে কাজ করতে হবে, তখন আমরা সেটাকে বলবো ঋণাত্মক কাজ হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে যে পজিটিভ ওয়ার্ক কোন দিকে হবে বলো তো? পজিটিভ ওয়ার্ক করার জন্য তোমাকে যে জিনিসটা নিতে হবে, যে এই বস্তুটা তার উপর এই দিক বরাবর কি কাজ করে, F = mg কাজ করে, এই দিক বরাবরই তার যদি সরণ হয়, তাহলে বস্তুর সরণ এবং তার উপর প্রযুক্ত বলের মান হচ্ছে একই দিকে, তাই তো? বস্তুর হচ্ছে সরণ এবং হচ্ছে প্রযুক্ত বলের মান যদি একই হয়, তাহলে আমরা কি বলতে পারি? এখানে W সমান F এর বদলে সরাসরি mg লিখে দিলাম, আর এইচও লিখে দিলাম, cos থিটা বসাতে হবে। থিটার ভ্যালুটা খেয়াল করো, দুইটা বস্তুরই আদিবিন্দু হচ্ছে এখানে আছে, এই বস্তু থেকে দুইটা রেখা শুরু হয়েছে, দুইটা ভেক্টর শুরু হয়েছে, তার মানে হচ্ছে দুইটা রেখা একটা আরেকটার উপরে ওভারল্যাপ করছে। এই দুইটা রেখা একটা আরেকটার উপরে যদি থাকে, তখন এদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তার মানে হচ্ছে এখানে cos থিটার ভ্যালু 0 ডিগ্রি, তার মানে mgh cos 0 ডিগ্রি। cos 0 এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে শুধু থাকতেছে আমার জন্য mgh। তার মানে আমরা যখন কোনো বস্তুকে আসলে নিচের দিকে ছেড়ে দিই বা নিচের দিকে যখন কোনো বস্তু পড়তে থাকে, তখন সেখানে কি পরিমাণ কাজ হয়? কাজ হয় হচ্ছে mgh পরিমাণ। সেখানে আমাদেরকে কাজ করতে হয় না, উল্টা হচ্ছে কি বলবো, এটাকে কিভাবে প্রকাশ করবো, আমরা আসলে শক্তি গেইন করি না, কিন্তু বস্তুটা শক্তি হারায়। সেই শক্তিটা হয়তো আমরা সবসময় ফিরে পাই না, শক্তিটা অন্য কোনো একটা শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ বস্তু যদি নির্দিষ্ট পরিমাণ হাইটে উপরে ওঠে, বস্তুর ভিতরে যদি বিভব শক্তি জমা হয়, তখন আমরা বলবো যে হচ্ছে বিভব শক্তি যে জমা হচ্ছিল, তখন আমরা বলবো ঋণাত্মক কাজ হয়। যখন বস্তু বিভব শক্তি হারায়, তখন তার মধ্যে আসলে ধনাত্মক কাজ হয়। এটা মনে রাখতে হবে, বস্তু যখন বিভব শক্তি গেইন করতেছে এক্ষেত্রে, তখন তার ভিতরে ঋণাত্মক কাজ হচ্ছে। বস্তু যখন বিভব শক্তি ছেড়ে দিচ্ছে, তখন তার ভিতরে ধনাত্মক কাজ হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা বুঝলাম। তাহলে ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, শূন্য কাজের ব্যাপারটা আমরা বুঝে ফেলছি। কারণ হচ্ছে যদি একটা 90 ডিগ্রি বরাবর হয়, 90 ডিগ্রি বরাবর যে কোনো কাজ হচ্ছে 0 বরাবর হবে। যেমন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট, যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুইজনই থাকে, কিন্তু এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু কত? 0। তাহলে এই cos 90 এর জন্যই তোমার পুরো কাজের মান 0 চলে আসবে। তাহলে হচ্ছে 90 ডিগ্রি বরাবর নিয়ে আমাদের আসলে কোনো লাভ হবে না। বুঝলাম। এরপরে যে জিনিসটা তোমাদেরকে দেখানো দরকার, সেটা হচ্ছে হ্যাঁ, একটা ছোট্ট একটা কাজ ছিল, সেটা হচ্ছে এই ফোর্সের সাথে এই হাইটকে অনেক সময় এই ধরনের কাজের ক্ষেত্রে, উলম্ব উচ্চতার ক্ষেত্রে কিছু জিনিসকে মাথায় রাখতে হয়। যেমন যদি এরকম একটা অবস্থা থাকে, যে এরকম একটা ধরো একটা দালানে নির্মাণাধীন কাজ চলতেছে, এরকম একটা সিঁড়ি আছে, তো এইখান থেকে হচ্ছে এক ব্যক্তি, সে হচ্ছে তার ওজন হচ্ছে যাই হোক না কেন, তার ওজন যদি 70 কেজি হয়, এইখানে ধরো হচ্ছে এই বরাবর যে কোণ আছে সেটা হচ্ছে ধরো দিছে 30 ডিগ্রি, আর এইখানে বস্তুটার সরণ দিছে ধরো এটা হচ্ছে 5 মিটার, আর এই সিঁড়ির দৈর্ঘ্য দিছে ধরো 10 মিটার। আচ্ছা, তাহলে এবার তোমাকে বের করতে বলবে, আচ্ছা একটু ভুল হয়ে গেল, এটা লাগে না, ধরো হচ্ছে এরকম দেওয়া আছে। হ্যাঁ, এবার হচ্ছে তোমাকে বের করতে বলছে যে কৃতকাজ কত হবে। কৃতকাজ কত? এই লোকটার ভর হচ্ছে 40 কেজি। সেই লোকটা হচ্ছে এখান থেকে সিঁড়ি বেয়ে এখানে এসে পৌঁছাইছে। এটা হচ্ছে তার আদি অবস্থান,
এটা হচ্ছে তার শেষ অবস্থান। তাহলে বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের সাপেক্ষে তোমাকে এবার নির্ণয় করতে হবে কি ওর উপর কৃতকাজ বস্তুর এই লোকটার জন্য কৃতকাজ জিজ্ঞেস করছে। তাহলে কৃতকাজের জন্য আমরা জানি কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হিসেবে আমরা কি ইউজ করতে পারি? এখানে একমাত্র ফোর্স হিসেবে আছে হচ্ছে এই 70 কেজি এর হিন্টটা ডেটার হিসেবে আমরা ফোর্সের বদলে ইউজ করতে পারি এমজি। ওর হচ্ছে অভিকর্ষজ বলটাকে আমরা হচ্ছে বল হিসেবে কাজে লাগালাম। আচ্ছা, এখানে আসলে ধনাত্মক ঋণাত্মক কাজ নিয়ে আসলে খুব একটা হিসাব করা হয় না এই ধরনের কেসেসে। তোমার হচ্ছে মানে যদি সরাসরি বলেই না দেয় যে ধনাত্মক কাজ হয়েছে না ঋণাত্মক কাজ হয়েছে, ওইটা ছাড়া আমরা আসলে ওই cos 180 কিংবা cos 0 ডিগ্রি এই দুটোর ক্ষেত্রে কোনো ধনাত্মক ঋণাত্মক মানের হিসাব করি না। cos 0, আচ্ছা তোমাদেরকে লিখে দিই, cos 0, cos 90 এটার জন্য তো 0 হয়, দেখছোই 0, এটার মান পুরোপুরি কাজের মান 0 চলে আসে। আর cos 180, এই দুইটা কেসের জন্য, স্পেশালি এই দুইটা কেসের জন্য নর্মালি আমরা হচ্ছে হিসাবটা আসলে লিখি না যে এখানে 0 ডিগ্রি হয়েছে না 180 ডিগ্রি হয়েছে। অন্য কেসেসে মানগুলো লেখা হয় 90 ডিগ্রির জন্য, বলে দেওয়া হয় যে এটা সরাসরি 0 হয়ে গেছে, তার কাজ করতে হয় না। এটার ক্ষেত্রে দেখো তোমার মনে হচ্ছে যে বস্তুটা, তাহলে এই বস্তু যেহেতু এইখান থেকে এই পরিমাণ এইদিকে গেছে, তাহলে এই দিক থেকে সে হচ্ছে ফোর্সের দিকে ওইদিকে, এইদিকে তার কাজের দিকেও হয়েছে কত, এদিকে তার সরণ হয়েছে 10 মিটার। আমরা হচ্ছে এদিক বরাবর 10 গুণ করে দিতে চাই, এটা আমাদের নর্মাল টেন্ডেন্সি। কিন্তু আসলে ঘটনাটা কি ঘটে, আমার যে বলটা আমি নিছি, যে ফোর্সটা নিছি, সেটা হচ্ছে এমজি। সেই এমজি বলটা আসলে কাজ করতেছে কোন দিক বরাবর? এমজি বল বা হচ্ছে অভিকর্ষজ বল কাজ করে হচ্ছে খাড়া নিচের দিকে বা খাড়া উপরের দিকে, ঋণাত্মকভাবে খাড়া নিচের দিকে কাজ করে নর্মালি। তাহলে আমার বল কাজ করতেছে নিচের দিকে, এদিকে কাজ করতেছে আমার বল। আমার বস্তুর কি হয়েছে, বস্তু আমার গেছে এই দিকে। তাহলে আমার জন্য কি হবে বলো তো? আমার জন্য এবার যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা হচ্ছে, খেয়াল করো, আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম যে আমার জন্য অভিকর্ষজ বল, দেখো অভিকর্ষজ বল আমার কাজ করতেছে কিন্তু খাড়া নিচের দিকে, কিন্তু আমার বস্তু সরণ হয়েছে কিন্তু আসলে এই দিক বরাবর। এখন আমি এই দিক বরাবর আসলে বলতে পারতেছি যে এটা হচ্ছে ফোর্সের দিক, যেটা হচ্ছে নিচের দিকে। আর কাজের দিক দেখো এই দিক বরাবর, এই 10 মিটারকে যদি তুমি এইদিকে নিয়ে চলে আসো, তাহলে সেটাকে তুমি চিন্তা করতে পারো হচ্ছে, আচ্ছা এইদিকে না চিন্তা করে তুমি এখানেই চিন্তা করো যে এই অবস্থায় যখন শুরুতে ছিল তখন তার ফোর্স কাজ করতেছিল নিচের দিকে, এইদিকে ছিল তার হচ্ছে ফোর্স, এইদিকে তার ছিল ফোর্স 70 ইন্টু 9.8 এমজি, এটা ছিল তার জন্য ফোর্স যেটা কাজ করতেছিল নিচের দিকে। আর বস্তু সরণ হয়েছে এইদিকে, দুইটার এখন আদি বিন্দু সেম হয়েছে। এখন তোমাকে মধ্যবর্তী কোণ নিতে হবে। এখানে 30 ডিগ্রি দেওয়া ছিল, 30 ডিগ্রিটাও হচ্ছে মধ্যবর্তী কোণ না। মধ্যবর্তী কোণ কি দেখো তো, মধ্যবর্তী কোণ এখানে এই পুরো অংশটা, খেয়াল করে এই পুরো অংশটা যদি নাও, এখানে হচ্ছে 90 ডিগ্রি আছে, এতটুকু 90 ডিগ্রি আর আছে 30 ডিগ্রি। তার মানে মোট cos থিটা এর পরিমাণ হচ্ছে, এখানে মোট থিটা এর পরিমাণ হচ্ছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি যদি নিতে হয় তাহলে তোমাকে কাজের মান কি করতে হবে? কাজের মান আমরা কি পাইলাম তাহলে? ফোর্স 70 ইন্টু 9.8, এটা হচ্ছে আমার বল, এবং সরণ হচ্ছে 10 মিটার, এবং মধ্যবর্তী কোণ কতখানি ছিল আমার? 120, cos 120। তোমার জন্য মান আসবে হচ্ছে -350 ইন্টু 9.8, এই মানটা যত আসে তত জুল। খেয়াল করো। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত করছিলাম, এত জুল অ্যান্সার পাওয়া যায়। এখন সেই এই অ্যান্সারটা হচ্ছে দেখা যাচ্ছে ঋণাত্মক আসলো কেন? কারণ তুমি যে পরিমাণ ওকে আসলে উপরের দিকে নিয়ে গেছো, তুমি যাই করছো তাই করছো না, শেষ পর্যন্ত দেখো তুমি কিন্তু নির্দিষ্ট পরিমাণ হাইট থেকে ওকে উপরে নিয়ে গেছো। উপরে নিয়ে যাওয়ার ফলে ওর মধ্যে নির্দিষ্ট পরিমাণ কি হবে? শক্তি জমা হবে। তোমার শক্তিটাই তো সে লাভ করছে, তোমার ভিতর থেকে শক্তি খরচ হয়েছে। তোমার যদি শক্তি খরচ হয় সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। যাকে বলা হয়েছে বস্তু যদি বিভব শক্তি অর্জন করে তোমার শক্তি খরচ হবে এবং তোমার কাজটা হবে ঋণাত্মক। আমরা সেই ঋণাত্মকের অ্যান্সারটাই পাইছি। যদি তুমি অ্যান্সার ঋণাত্মক ছাড়াও ধনাত্মক আনতে চাও, এইভাবে জিনিসটা একটু কমপ্লেক্স, তুমি হচ্ছে অন্যভাবে জিনিসটাকে চিন্তা করতে পারো। সেটা হচ্ছে যে দিক বরাবর সরণ সেই দিক বরাবর, যে দিক বরাবর বল সেই দিক বরাবর সরণ যদি তুমি হিসাব করো। খেয়াল করো, যদি তুমি এই ত্রিভুজটার কথা চিন্তা করো, এই ত্রিভুজের ভিতরে ত্রিভুজটা ছিল হচ্ছে এরকম, এটা ছিল 30 ডিগ্রি কোণ আর এখানে ছিল হচ্ছে তোমার 10 মিটার। এখন তুমি যদি চিন্তা করো যে দিক বরাবর বল সেই দিক বরাবর সরণ, বল প্রযুক্ত হচ্ছে উলম্ব বরাবর, তাহলে আমি হচ্ছে উলম্ব বরাবর সরণটা নিলেই হওয়ার কথা না শুধুমাত্র? হ্যাঁ, এভাবেও কাজ করলে হয়। শুধুমাত্র তুমি যদি উলম্ব বরাবর, যেহেতু বল, সেই উলম্ব বরাবর বল তো চেঞ্জ হচ্ছে না, 70 ইন্টু 9.8 এতটুক বল ফিক্সড আছে, এটা হচ্ছে উলম্ব বরাবর বল পাইছি আমি। আর উলম্ব বরাবর যদি তোমাকে সরণ বলি, তাহলে উলম্ব বরাবর সরণ কতখানি দেখো তো, এই নিচ থেকে এই পর্যন্ত এতটুক, সে হচ্ছে এই যে এই অংশটা থেকে এইখানে পৌঁছানো, মানে কি আসলে এই হাইট থেকে এই পরিমাণ হাইটে পৌঁছানো। তাহলে এই উলম্ব বরাবর সরণ হচ্ছে তার জন্য এই এইচ। তুমি যদি ত্রিকোণমিতি ব্যবহার করে এখানে এইচ সলভ করো, তুমি এইচ সমান পাবা হচ্ছে
10 ইন্টু সাইন 30 ডিগ্রি, 10 ইন্টু সাইন 30, এটা তুমি নিজের ত্রিকোণমিতি ইউজ করে করলে দেখতে পাবে এইচ সমান আসবে 5 মিটার। তার মানে হচ্ছে বস্তুর এক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কোণের কাজ হিসাব করে ফেলছি। এখানে মধ্যবর্তী কোণ এখন কত দেখো তো, এখানে হচ্ছে হাইট হচ্ছে 5 মিটার আর বল হচ্ছে 670 ইন্টু 9.8। এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি বল পাইছো, তুমি সরণ পাইছো, মধ্যবর্তী কোণ দেখতে হবে। যেহেতু দুইটা বিপরীতমুখী যখন হয় তখন তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে এবার তুমি যদি ওদের ভিতরে ফোর্স বের করতে চাও, আরেকভাবে আমরা এখন কাজটা করে দেখতেছি। আরেকভাবে ফোর্স বের করে দেখা গেল, কাজ বের করে দেখা যাবে হচ্ছে W সমান শুধু ফোর্স 70 ইন্টু 9.8, এতটুকু অংশ ঠিক রাখলাম আমি। আচ্ছা, তারপরে আমার যখন এখন নিতে হবে কি হাইট আমি পাইছি 5 মিটার উপরে, আর ফোর্স হচ্ছে 70 ইন্টু 9.8 নিচের দিকে, দুইটা বিপরীতমুখী, সেজন্য কসের ভ্যালু হচ্ছে 180। তাহলে কস নিব আমি হচ্ছে 180 পরিমাণ। তারপরে তুমি যদি এটা ক্যালকুলেট করো তুমি কিন্তু সেম একই জিনিস পাবা, সেই 350 আর হচ্ছে তারপরে 9.8 জুল, একই জিনিসই থাকবে। এটার ক্ষেত্রে চিন্তাটা একটু অন্য রকমের। আমরা হচ্ছে আগে চেষ্টা করছি যে শুরুতে আদিবিন্দুতে যেই দিকে সরণ হয়েছে, যে দিক বরাবর বল ছিল সেটার মধ্যবর্তী কোণ হিসাব করে 120 পাইছিলাম। এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করছি, যে দিক বরাবর বল সেই দিক বরাবর সরণ নিছি, উলম্ব বরাবর বল কাজ করে, উলম্ব বরাবর আমি সরণ নিছি, অভিকর্ষের বল সবসময় উলম্ব বরাবর কাজ করে, ডানে বামে কাজ করে না, কোনো ইনক্লাইন্ড সারফেসেও কাজ করে না, সবসময় উলম্ব বরাবর কাজ করে। সেই জন্য আমি এই অংশটাকে এইভাবে ফিক্স রাখছি। আমি হচ্ছে হাইট চেঞ্জ করছি কিভাবে, যে এই বরাবর হচ্ছে সরণ না ধরে আমি ওর উলম্ব সরণ বের করছি, ও কি পরিমাণ হাইট উপরে উঠলো সেই পরিমাণ হাইট যদি আমি নেই তাহলে হচ্ছে আমি পাই বল, তার সরণ এবং তাদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এই যে বল আর এই যে হচ্ছে তার সরণ, এই যে 5 মিটার, এটা ত্রিকোণমিতি থেকে ত্রিভুজ সলভ করে পাওয়া যায়। আর cos 180 ডিগ্রি যেটা হচ্ছে -1 ভ্যালু, তাই যে গুণ করে আবার এই যে 350 গুণ মাইনাস 350 আর 9.8 তোমরা গুণ করে নিও। আর এইটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল তোমাদের লেভেলে। আমরা হচ্ছে পরের ভিডিওতে হচ্ছে ক্ষমতা নিয়ে কাজ করবো। ক্ষমতার সাথে কাজের অনেক সম্পর্ক আছে, সাথে গতি শক্তি, আসলে সবগুলো জিনিসকে এখন একসাথে কম্বাইন্ড করে আনতে হবে। আমরা তাহলে দেখবো পরের ভিডিওতে কী দেখবো, এখনও শিওর না। আপাতত আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইল। টাটা।